ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা, হামলা পাল্টা হামলা অব্যাহত, বাড়ছে প্রাণহানি। রক্তের বদলা নেওয়ার প্রতিজ্ঞা শাহবাজ শরীফের। আজ সর্বদলীয় বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের স্বজনহারাদের শোক, জানাজায় মানুষের ঢল। ভারতের হামলার প্রতিবাদে বিক্ষোভ। পেহেলগামে আক্রমণের প্রতিশোধ নেয় ভারত জুড়ে উল্লাস। গাজার উত্তর ও মধ্যাঞ্চলে দখলদারদের হামলা, একদিনে প্রাণ গেল আরও 61 ফিলিস্তিনির। দক্ষিণাঞ্চলে মাইন বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবি হামাসের। বিজয় দিবস উপলক্ষে মস্কোয় জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। 30 কিলোমিটার এলাকায় বাফার জোনের প্রস্তাব ইউক্রেনের। যুদ্ধ বন্ধে বেশি শর্ত দিয়েছেন পুতিন, জানালেন জেডি ভ্যান্স। এবং মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, বাংলাদেশি সহ 1200-র বেশি আটক। অভিবাসন নীতিতে কঠোর হচ্ছে যুক্তরাজ্য, ঝুঁকিতে থাকতে পারেন বাংলাদেশিরাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করায় নিজ সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। চলমান উত্তেজনার মধ্যে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন 57 জন। দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুজাফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি, 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এরই মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সীমান্তে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু, যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। ভারতকে সতর্ক করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের ভেতরে বর্তমানে গভীর রাজনৈতিক সংকট চলছে, আর সেই সংকট থেকে দৃষ্টি সরাতে তারা সীমান্তে আগ্রাসন শুরু করেছে। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তবে দুই পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। এদিকে ভারতের হামলার প্রতিবাদে র্যালি হয়েছে ইসলামাবাদ ও করাচিতে। বুধবার রাস্তায় নামেন হাজারো মানুষ। সংহতি জানান পাকিস্তান সেনাবাহিনীর প্রতি। ভারত নিরীহ মানুষের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তাদের। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ভারত। বুধবার ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়। পাশাপাশি বিভিন্ন শহরে ব্ল্যাকআউট মহড়াও চালানো হয়। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। একই দিনে দুই দেশে দুই বাস্তবতা। একদিকে শোক,
অন্যদিকে উল্লাস। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের স্বজনদের মাঝে শোকের ছায়া। অন্যদিকে ভারত জুড়ে চলছে উল্লাস। দেশটির সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনেরা। ভারতের হামলায় নিহতদের মধ্যে ৩ পাকিস্তানির মরদেহ পাঞ্জাবের মুরিদকেত এলাকায় জাতীয় পতাকায় মোড়ানো কফিন সামনে রেখে জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দা, সেনা ও সরকারি কর্মকর্তারা। বুধবার দেশটির আরেক শহর মুজাফফরাবাদেও দেখা যায় একই চিত্রের। নিহতদের জানাজায় লোকের সমাগম, কফিন নিয়ে চলে শোকযাত্রা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। গতরাতে তারা একটি মসজিদে আক্রমণ করে। ইমাম, খাদেম এবং পাড়ার একজন তখন মসজিদে উপস্থিত ছিলেন। তারা শহীদ হয়েছেন। আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। বিপরীত চিত্র ভারত জুড়ে। পাঞ্জাব, গুজরাট, রাজস্থান সহ বিভিন্ন শহরের বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় সেনাবাহিনীর প্রতি। বলেন, পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে সফল হয়েছে মোদী সরকার। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বিমান হামলায় আমি খুশি। আমি গর্বিত যে ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। আমার পরিবারের সদস্যদের বিদেহী আত্মা এখন শান্তি পাবে। এদিকে মঙ্গলবারের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যকার উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ভারতের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে ও পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে রাস্তায় নামেন হাজারো পাকিস্তানি। এ হামলায় বেসামরিক নাগরিকের প্রাণহানির পাশাপাশি মসজিদে হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ইসলামাবাদ, করাচি থেকে শুরু করে লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। আজাদ কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পর ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের সাধারণ জনগণ। বেসামরিক হতাহতের খবরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও হতাশা। নয়াদিল্লির এই অভিযানের প্রতিবাদে ইসলামাবাদে পাকিস্তান জিন্দাবাদ র্যালিতে অংশ নেন শত শত মানুষ। বেসামরিক এলাকায় ভারতীয় হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা জানান, ভারত নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, আর পাকিস্তানি সেনাবাহিনী শুধু সামরিক স্থাপনা ও যুদ্ধ বিমান লক্ষ্য করে জবাব দিয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে তারা। আমি এই সুযোগে পুরো জাতিকে একটা বার্তা দিতে চাই। এটাই সময় পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের পাশে দাঁড়ানোর। যারা হতাশা ও ভুল বোঝাবুঝি ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং একই সঙ্গে আমাদের দেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। করাচির রাস্তায়ও ছিল একই চিত্র। প্রতিবাদকারীরা পুড়িয়েছেন ভারতের জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রী মোদীর কুশপুত্তলিকা। এ সময় প্রতিবাদকারীরা জানান, কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর ভারতের হামলা নেক্কারজনক ঘটনা। ভারতের এই হামলা নাটক ছাড়া কিছুই নয়। যদি তারা নিরপেক্ষ তদন্তে রাজি হতো তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যেত। পাকিস্তান শান্তি চেয়েছিল, কিন্তু এখন জবাব দিতে বাধ্য। লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে জড়ো হন ইউরোপ প্রবাসী পাকিস্তানি বংশোদ্ভূতরা। তারা জানান, ইসলামাবাদ যুদ্ধ চায় না। ফিলিস্তিনের মতো যুদ্ধের শিকার সবসময় সাধারণ মানুষ হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। আর ভারত পারমাণবিক যুদ্ধের শঙ্কাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রবাসী পাকিস্তানিরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু দুই দেশের সামরিক সক্ষমতা। কে এগিয়ে, এমন প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার গবেষণা সংস্থার পরিসংখ্যান বলছে, পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান আর সার্বিক সক্ষমতায় ভারত। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে মালয়েশিয়ার গবেষণা সংস্থা ডিফেন্স সিকিউরিটি এশিয়া প্রকাশ করেছে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক পর্যালোচনা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 অনুযায়ী সামগ্রিক সক্ষমতায় ভারত রয়েছে বিশ্বের 4 নম্বরে, পাকিস্তান 12তম। পারমাণবিক অস্ত্রে পাকিস্তান এগিয়ে থাকার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। ইসলামাবাদের হাতে 140টি থেকে 150টি পারমাণবিক ওয়ারহেড, যেগুলো তুলনামূলকভাবে অল্প পরিসরের যুদ্ধেও ব্যবহারের জন্য প্রস্তুত। ভারতের সংখ্যা 160 হলেও নো ফার্স্ট ইউজ নীতির কারণে তা কৌশলগতভাবে সীমাবদ্ধ।
জনবল ও বাজেটের দিকেও রয়েছে বড় পার্থক্য। ভারতের প্রতিরক্ষা বাজেট ৭,৯০০ কোটি মার্কিন ডলার, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। পাকিস্তানের সর্বোচ্চ বাজেট ১,২০০ কোটি ডলার। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই, হতাশ সমর্থকরা। আজ আবারও ভোট দেবেন কার্ডিনালরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। গাজার উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন স্থানে হামলা চালানো হয় বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। উপত্যকায় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, বুধবার গাজা সিটির একটি রেস্টুরেন্টে হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। এদিকে গাজা দক্ষিণাঞ্চলে মাইন বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। ৮০তম বিজয় দিবস উপলক্ষে অংশ নিতে মস্কোয় জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। বুধবার রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিজয় দিবসের সামনে রেখে সীমান্তবর্তী রাশিয়ার এলাকায় ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, একদিনে ৫ শতাধিক ড্রোন প্রতিহত করেছে তারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিয়েছে। অন্যদিকে ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত জানান, ইউক্রেনের ৩০ কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ। রাশিয়ার রাজধানী মস্কোয় চলছে ৮০তম বিজয় দিবস উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে দেশটিতে জড়ো হতে শুরু করেছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা। বুধবার মস্কোয় পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। রাশিয়ার গণমাধ্যমের তথ্য বলছে, এবছর বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে পারেন চীন, বেলারুশ, ব্রাজিল, মিশর, ভিয়েতনাম সহ ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। এছাড়া উত্তর কোরিয়া সহ ৩১ দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। গণমাধ্যম বলছে, রুশ সামরিক বাহিনীর পাশাপাশি প্যারেডে অংশ নেবেন ১৩টি দেশের সেনারা। রুশ গণমাধ্যমের দাবি, একদিনে ৫০০র বেশি ড্রোন প্রতিহত করেছে পুতিন বাহিনী। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চলমান যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া অনেক বেশি শর্ত দিচ্ছে। এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি রুশ প্রেসিডেন্টের ওপর চাপ বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে আসতে পারে বলেও জানান জেডি ভ্যান্স। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনাতে কিছুটা অগ্রগতিও হয়েছে। ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত কিথ কেলগ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান, ইউক্রেনের ৩০ কিলোমিটার এলাকাকে বাফার জোন বা নিরাপদ অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছে কিয়েভ, যার তত্ত্বাবধানে থাকবে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে ১৬টি স্থানে অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এতে বাংলাদেশি সহ ১,২৭০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ১১ জন নিয়োগকর্তাকেও নেওয়া হয়েছে আইনের আওতায়। চলমান অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। অবৈধ অভিবাসীদের ধরতে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল 10:30 থেকে 16টি স্থানে চালানো হয় চিরুনি তল্লাশি। ২,৭৫৬ জনের কাগজপত্র যাচাই শেষে ১,২৭০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। নির্মাণ, কৃষি, পরিষেবা খাতসহ বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে জোহরের তামানসুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে ১৬৫ বাংলাদেশি সহ ১৮৯ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেনে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক বাংলাদেশি। অভিযুক্তদের বিরুদ্ধে বৈধতা না থাকা, অন্য কোম্পানিতে কাজ করা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। সারা দেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা, কাগজপত্র চেকিং সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। কাজে যেতেও সাহস পাচ্ছেন না কেউ কেউ। ইমিগ্রেশনের ভয়, পুলিশের ভয়, যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে। আমরা একটা আতঙ্কের মধ্যে দিন পার করতেছি মালয়েশিয়াতে। বাঙালি লোককে ধরে নিয়ে গেছে ইমিগ্রেশনে, আর আমরা একটু বাইরে ছিলাম, এই কারণে আমাদের কোনো সমস্যা হয় নাই। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩০,৯৯৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার দায়ে ৬৩৪ নিয়োগকর্তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। ডুবতে বসেছে ইতালির ইতিহাস সমৃদ্ধ শহর ভেনিস। প্রতি বছর একটু একটু করে তলিয়ে যাচ্ছে। সময় থাকতেই বাঁচানোর উদ্যোগ নেওয়ার তাগিদ বিজ্ঞানীদের। যুক্তরাজ্যে শিক্ষার্থী ও কাজের ভিসায় গিয়ে পরে আশ্রয়ের আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় অভিবাসন নীতিতে কঠোর সিদ্ধান্ত নেয়ার দ্বার প্রান্তে দেশটির সরকার। সম্ভাব্য নতুন নীতিতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নাইজেরিয়ায় নাগরিকদের ওপর নেমে আসতে যাচ্ছে কঠোর ভিসা নীতির খড়গ, যেটির আওতায় আসতে পারে বাংলাদেশিরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন সংকট দীর্ঘদিন ধরে আলোচনা তুঙ্গে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করে বিভিন্ন দেশের 1,08,000 নাগরিক। এর মধ্যে 16,000ই শিক্ষার্থী। যদিও কোন দেশের কতজন শিক্ষার্থী আশ্রয় চেয়েছেন সেই তথ্য প্রকাশ করেনি সরকার। ব্রিটিশ হোম অফিস জানিয়েছে আশ্রয় প্রার্থীদের তালিকায় পাকিস্তান, শ্রীলঙ্কা ও নাইজেরিয়ার নাগরিকদের আধিক্য আছে। এই অবস্থায় সম্ভাব্য নতুন নীতিতে অভিবাসনের প্রক্রিয়া কঠোর করার দ্বার প্রান্তে ব্রিটিশ সরকার। এই নীতি বাস্তবায়িত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এসব দেশের নাগরিকদের উপর। আগের বছরগুলোতে অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের ভিসা শর্ত ভেঙে আশ্রয় প্রার্থী হন। এই কারণে বাংলাদেশও কঠোর নীতির আওতায় পড়ার ঝুঁকিতে থাকতে পারে বলে ধারণা অভিবাসন বিশেষজ্ঞদের। স্টুডেন্ট বা অনেক ইমিগ্রেন্টকে দেখেছি তারা ইউকেতে ঢোকার পর কোনোভাবে ক্যালিস পোর্ট ইউজ করে, ঠিক আছে, দেখা যায় যে অন্য দেশে চলে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আসলে দেশের জন্য অ্যালার্মিং, এবং আমি সারপ্রাইজ হব না যদি এই ধরনের ঘটনা ঘটে যে বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিগুলোর দেশের ক্ষেত্রে যদি সেম রেস্ট্রিকশনগুলো আসে। সম্ভাব্য প্রস্তাবিত নতুন নীতিতে ভবিষ্যতে ভুয়া শিক্ষার্থীর সংখ্যা কমতে পারে। একইভাবে সত্যিকারের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন অনেকে। স্টুডেন্টরা এখানে ফেস করে কিছু অ্যাবিউজারদের কারণে। সো ইউকে ইমিগ্রেশন সিস্টেম তারা নতুন যে ল নিয়ে কাজ করতেছে, তারা যদি অ্যাবিউজটাকে কন্ট্রোল করতে পারে, আলটিমেটলি আমাদের জেনুইন স্টুডেন্টগুলো কিন্তু তারা বেনিফিটেড হবে। 2024 সালে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার সংখ্যা কমেছে 31%। গেল কয়েক বছরে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থী ও কাজের ভিসা এসেছেন। পরবর্তীতে তাদের অনেকে আশ্রয়ের আবেদন করেছেন এখানে। এর ফলে ভিসার শর্ত কঠিন করার তালিকায় আগামীতে বাংলাদেশের নামও উঠে আসতে পারে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচনের প্রথম দিনের ভোটে কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আজ আবারও ভোট দেবেন কার্ডিনালরা। বুধবার স্থানীয় সময় সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শুরু হয় পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা। আয়োজনে সভাপতিত্ব করেন 91 বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে। নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হন বিশ্বের 130 জনের বেশি কার্ডিনাল। এ সময় সিস্টিন চ্যাপেলের বাইরে অপেক্ষায় ছিলেন প্রায় 30,000 সমর্থক। তবে প্রায় 3 ঘন্টা পর ভোট শেষে হতাশ হন সবাই। ইতালির পানির শহর ভেনিস যেন এখন পানিতেই হারিয়ে যেতে বসেছে। প্রতি বছর একটু একটু করে তলিয়ে যাচ্ছে এই ইতিহাস সমৃদ্ধ শহরটি। বিজ্ঞানীরা বলছেন সময় থাকতেই শহরটি বাঁচানোর উপায় ভাবতে হবে। অবাক করা সৌন্দর্যের শহর ইতালির ভেনিস। পানির উপর দাঁড়িয়ে থাকা শহরটি নৌকাই যেন প্রধান যানবাহন। গলিতে গলিতে ছড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য। শহরের প্রতিটি কোণই যেন এক একটি শিল্পকর্ম। এই শহর কেবল ঘুরে দেখার জায়গা নয়, বরং শিল্প, সংস্কৃতি আর ভালোবাসার এক জীবন্ত জাদুঘর। কিন্তু আজ সেই অনন্য শহরটি প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে পানির নিচে। ভেনিস প্রতি বছর গড়ে 2 মিলিমিটার করে ডেবে যাচ্ছে। একই সঙ্গে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে প্রায় একই হারে। এতে শহরটির অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। ইতালির সরকার বেশ কয়েক বছর আগে মেসো বাঁধ প্রকল্প চালু করলেও জোয়ারের মাত্রা এতটাই বেড়েছে যে এই প্রতিরক্ষা এখন যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে শহরটি বাঁচাতে এক ব্যতিক্রমী পরিকল্পনা সামনে এনেছেন পদুয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের ধারণা, গভীর গর্ত করে সমুদ্রের নোনা পানি শহরের নিচের স্তরে পাঠানো হলে ভালো ফল পাওয়া যেতে পারে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে পদ্ধতিটির প্রয়োগ শুরু হয়েছে, যদিও এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। এই পরীক্ষায় সাফল্য এলে ভেনিসের জন্য মিলতে পারে 50 বছরের এক গ্রেস পিরিয়ড। ততদিনে হয়তো খুঁজে পাওয়া যাবে একটি স্থায়ী সমাধান। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা জানান, শিল্প, সৌন্দর্য আর সভ্যতার এই শহরকে রক্ষা করতে হলে দ্রুতই যথাযথ পদক্ষেপ নিতে হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। চীনের বেইজিংয়ে বসবাসরত ইউকি নামের এক ব্যক্তি ছোটবেলার স্বপ্ন পূরণ করলেন বাস্তবে।
ভেবেছিলেন স্কুল জীবনে বইয়ে পড়া সাপ গিরগিটির রহস্য একদিন নিজেই উন্মোচন করবেন। চীনের বেইজিং এর স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামে দেখা মিলল নানা ধরনের সরীসৃপ প্রাণীর। ছোট বড় নানা বয়সের দর্শনার্থীরা বিশেষ এই জায়গাটি ঘুরে দেখার পাশাপাশি জ্ঞান অর্জন করছেন প্রাণীগুলো সম্পর্কে। তবে জাদুঘরটির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এর প্রতিষ্ঠাতা ইউকির ছোটবেলার স্বপ্ন পূরণের গল্প। স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামের প্রতিষ্ঠাতা জানান, 90-এর দশকে তার হাতে বই থাকলেও ছিল না বাস্তব অভিজ্ঞতার সুযোগ। সরীসৃপ প্রাণীদের সম্পর্কে জানার আগ্রহ ছিল প্রবল, কিন্তু তখনকার চীনে সেই কৌতূহল মেটানোর মতো উৎস বা জায়গা ছিল সীমিত। বিদেশে পড়াশোনার সময়ই প্রথমবারের মতো সরাসরি সরীসৃপ নিয়ে কাজ করার সুযোগ পান ইউকি। ফিরে এসে সিদ্ধান্ত নেন যে সুযোগটা তার ছোটবেলায় ছিল না, সেটাই এখন তিনি তৈরি করবেন অন্যদের জন্য। এভাবেই শুরু হয় স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামের পথ চলা। এখানে শুধু দেখে নয়, শেখারও সুযোগ পাচ্ছে দর্শনার্থীরা। আমরা এই প্রাণীগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক ও যুক্তি নির্ভরভাবে উপস্থাপন করতে চাই, যেখানে তাদের সুফল ও কুফল উভয় দিকই তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ, আমরা দর্শনার্থীদের পরামর্শ দেই যেন তারা বনে সাপ দেখলে বিরক্ত না করে বা স্পর্শ না করে, এতে নিজেরাও আঘাত থেকে বাঁচে। দর্শনার্থীরা আরো জানতে পারেন যেসব সাপ আক্রমণাত্মক নয়, আবার সব সাপ বিষাক্তও নয়। স্পেসম্যান রেপটাইল মিউজিয়ামে বাচ্চাদের জন্য রয়েছে ওয়ার্কশপ, যেখানে জীববিজ্ঞান, পরিবেশবিদ্যা আর প্রাণীর প্রতি শ্রদ্ধাবোধ শেখানো হয় হাতে কলমে। ইউকি চান মানুষ যেন ভয় নয়, যুক্তি দিয়ে বোঝে সরীসৃপদের। বলেন, যদি কোনো শিশু মিউজিয়াম থেকে বেরিয়ে একটু কম ভয় পায় এবং বেশি কৌতূহলী হয়, তবে সেটাই হবে তার জন্য সার্থকতা। অর্চিতা শহীন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানের স্বজনহারাদের শোক, জানা যায় মানুষের ঢল। ভারতের হামলার প্রতিবাদে বিক্ষোভ। পেহেলগামে আক্রমণের প্রতিশোধ নেয় ভারত জুড়ে উল্লাস। এবং গাজার উত্তর ও মধ্যাঞ্চলে দখলদারদের হামলা, একদিনে প্রাণ গেল আরও 61 ফিলিস্তিনির। দক্ষিণাঞ্চলে মাইন বিস্ফোরণে কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের দাবি হামাসের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।